Good morning, all of you. Today I discuss a new chapter, hydrogen. It is the part of inorganic chemistry, most informative. যে যত বেশি ইনফরমেশন কালেক্ট করতে বা গ্যাদার করতে পারবে সেই বেশি সিকান্দার। আমরা আজকে হাইড্রোজেনটা শুরু করছি। আলোচনা করব তোমাদের সামনে হাইড্রোজেন। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, অ্যাটমিক ওয়েট 1। সাধারণত অ্যাটমিক ওয়েট হয় নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। প্রোটন আর নিউট্রনের যোগফল, কিন্তু সাধারণ হাইড্রোজেনের সেন্টারে কোনো নিউট্রন থাকে না, তাই এর অ্যাটমিক মাস 1। একুরেটভাবে বলা হয় 1.008। এর মলিকুলার ওয়েট ডাবল হবে, কারণ ডাইঅ্যাটমিক 2, একুরেটভাবে 2.016, ইকুইভ্যালেন্ট ওয়েট 1 অর 1.008। এর একুরেট মানগুলো 1.008। স্যার পার্সেন্টেজ হয় কেন বা এরকম ফ্র্যাকশানই বা হয় কেন? এগুলো আমাদের মিন ভ্যালু নিতে হয়, অ্যাভারেজ। ডিফারেন্ট আইসোটোপ থাকে, ধরো যেটা হাইড্রোজেন, ডয়টোরিয়াম, ট্রিটিয়াম, অন 1 2 অন 3, এটার দেখা গেল 25%, এটার 25%, এটার 50% নিয়ে এই অ্যাটমিক মাসটা বিচার করা হচ্ছে। তার জন্য পার্সেন্টেজ চলে আসে, ফ্র্যাকশন চলে আসে। হাইড্রোজেনকে আমরা নটি এলিমেন্টস বলি, কারণ এটা পিরিয়ডিক টেবিলে ডুয়েল প্লেসে সিচুয়েটেড করে। একবার অ্যালকালাইন মেটালের সঙ্গে হাইড্রোজেনকে দেখা যায়। হাইড্রোজেন লি না কে রুবি শেষে ফেলেছে, এখানে দেখা যায় হাইড্রোজেনকে, কারণ এদের সঙ্গে আর মিল আছে। এরাও যেমন Li প্লাস হতে পারে, OH প্লাস হতে পারে। ওর ইলেকট্রনিক কনফিগারেশন 1s1, এই একটা ইলেকট্রন ডোনেট করে দেয়। এদের সবার আউটার মোস্ট সেলে একটা করে ইলেকট্রন আছে, এর 2s1, এর 3s1, ওরও 1s1, তাই এরা এদের মতো করে থাকে। এই গ্রুপের সাথে ওটা বসতে পারে। আবার আরও হতে পারে যখন হ্যালোজেনের সঙ্গে বসে হাইড্রোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তখন এদের সঙ্গে ওর ক্যারেক্টারের মিল থাকে। এরা F- ফ্লুরাইড হয়, Cl- ক্লোরাইড হয়। হাইড্রোজেনও H- হাইড্রাইড হয়ে যায়, হাইড্রাইড। একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে হিলিয়ামের মতো হয়ে যায়। এমনি তো 1s1, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে হয় 1s2, হিলিয়ামের মতো কনফিগারেশন। এরা সবাই ডাইঅ্যাটমিক, অল আর ডাইঅ্যাটমিক, হাইড্রোজেনও ডাইঅ্যাটমিক। হাইড্রোজেন এবং হ্যালোজেনের মতো একে সিওডো হ্যালোজেন বলা হয়। ওই যে ডাইঅ্যাটমিক হাইড্রাইড হতে পারে, এই কারণে এদের সঙ্গে এদেরকে দেখা যায়। তার মানে হাইড্রোজেন এমন একটা ক্যারেক্টার, এদের সঙ্গে তাই মিল থাকে।
তাই এটা হ্যালোজেনের সাথে সিচুয়েটেড করে। আবার এরা অ্যালকালাইন মেটালের সঙ্গে মিল থাকে, তাই এরা এদের সঙ্গে সিচুয়েটেড করে। দুই জায়গায় হাইড্রোজেনকে দেখা যায়। যখন H মাইনাস হয় তখন আমরা হাইড্রাইড বলি। এই ধরনের মেটালিক হাইড্রাইড যদি হয় তাকে বলা হয় হাইড্রোলিথ। হাইড্রোলিথ ইজ এ মেটালিক হাইড্রাইড where the oxidation number of hydrogen equal to -1. That means the example of metallic hydride NaH, KH, CaH2 etc. NaH, CaH2, KH, এখানে এটা +1 এটা -1, +1 -1, +2 -2। -2টা কিভাবে হয়? 2 × -1, তার মানে সব জায়গায় হাইড্রোজেন -1। এই সোডিয়াম হাইড্রাইড মানে হাইড্রোলিথ ওয়াটারের সঙ্গে রিয়াকশান করে হাইড্রোজেন প্রডিউস করতে পারে আর সোডিয়াম হাইড্রোক্সাইড হয়। তাই এই প্রসেসটার নাম হচ্ছে হাইড্রোলিথ প্রসেস। Hydrolyth react with water to produce hydrogen. As a result, this process is known or said to be hydrolyth process. আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাই। হাইড্রোজেনের অ্যালোট্রপ দেখা যায়। অ্যালোট্রপ, অ্যালোট্রপ মানে তার ডিফারেন্ট স্ট্রাকচার কিন্তু সেম এলিমেন্টের, কেমিক্যাল কম্পোজিশনটা সেম থাকবে কিন্তু ডিফারেন্ট ভাবে ওটা অ্যারেঞ্জ থাকবে। Two allotropes are found of hydrogen, one orthohydrogen and parahydrogen. হাইড্রোজেন তো H2 তার মানে দুটো হাইড্রোজেন অ্যাটম, একটা এর রোটেশন অফ নিউক্লিয়াস যদি একই দিকে হয় এটার নাম অর্থোহাইড্রোজেন। আবার এই দুটো গোল রোটেশন অফ নিউক্লিয়াস যদি অপোজিট সাইড হয় তাহলে প্যারাহাইড্রোজেন। মজার ব্যাপার, অর্থোহাইড্রোজেন থেকে প্যারাহাইড্রোজেনে আসা যায়, প্যারাহাইড্রোজেন থেকে অর্থোহাইড্রোজেনে আসা যায়। যেমন অর্থোহাইড্রোজেন সেটা যদি একটা এই ধরনের হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে তাহলে কি হবে? তাহলে এটা ছিল অর্থ, উৎপন্ন হয়ে গেছে প্যারা। দেখো অপোজিট ইন সাইন। আবার উল্টোটাও হতে পারে, এরা যদি রিয়াকশন করে এরকম একটা হাইড্রোজেনের সাথে তখন কি হবে? তাহলে এটা ছিল প্যারাহাইড্রোজেন, প্রডিউস করবে অর্থোহাইড্রোজেন। এই অর্থোহাইড্রোজেন অ্যান্ড প্যারাহাইড্রোজেন যে সেম এলিমেন্টের, এটা প্রমাণ করবে কি করে? অর্থোহাইড্রোজেন অ্যান্ড প্যারাহাইড্রোজেন যে কেমিক্যাল কম্পোজিশন নো সেন্স, এটা প্রুভ করবে কি করে? অর্থোহাইড্রোজেনের সেম অ্যামাউন্ট এবং প্যারাহাইড্রোজেনের সেম অ্যামাউন্ট যদি তুমি অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করাও ইন প্রেজেন্স অফ ইলেকট্রিক ডিসচার্জ, সেম অ্যামাউন্ট অফ ওয়াটার প্রডিউস করবে। এই মজার ব্যাপার। এ থেকে তুমি বুঝতে পারো যে ওরা অর্থ হোক আর প্যারা হোক, বোথ আর হাইড্রোজেন। অর্থ হোক বা প্যারা হোক, বোথ আর হাইড্রোজেন। কারণ সেম পরিমাণ অর্থোহাইড্রোজেন অ্যান্ড সেম পরিমাণ প্যারাহাইড্রোজেন যদি তুমি অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করো, সেম অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ প্রডিউসড। স্যার ওটা যে ওয়াটার আমি বুঝবো কি করে? বাবুরে, অ্যানহাইড্রাস কপার সালফেট নিলে ব্লু ভিট্রিয়লে কনভার্ট হয়ে যাবে, মানে ব্লু কালার পাবে। অ্যানহাইড্রাস মানে হোয়াইট বর্ণের কপার সালফেট নিলে এ দ্বারা প্রমাণ করা যায় ওর মধ্যে ওয়াটার আছে। এটা একটা বড় কোশ্চেন যে কোথাও তুমি ড্রপ অফ ওয়াটার ইজ প্রেজেন্ট, হাউ উইল ইউ
প্রুভ দেম, তখন তোমাকে এগুলো বলতে হবে যে আমি যদি সেম অ্যামাউন্ট অফ অর্থোহাইড্রোজেন অ্যান্ড সেম অ্যামাউন্ট অফ প্যারাহাইড্রোজেন নিয়ে অক্সিজেনের সাথে রিয়াকশন করাই ইন প্রেজেন্স অফ ইলেকট্রিক ডিসচার্জ, দেন দ্য সেম অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ প্রডিউসড। দিস chemical composition is water. How will you prove them? It react with anhydrous copper sulfate to produce blue vitriol, that means copper sulfate 5H2O. প্রুভ হয়ে যাবে। ব্লু কালার দেখে কোনো জিনিস প্রমাণ করতে গেলে সবসময়ের জন্য হয় তার কালার দেখতে হয় না, তার অর্ডার দেখতে হয়। অর্ডার মানে গন্ধ, কালার মানে কালার, রং, এভাবেই তো করে। তাহলে এখান থেকে আমরা হাইড্রোজেনের ঠিকুজি গোষ্ঠী জেনে ফেললাম। ভীষণ ইনফরমেটিভ। যে যত বেশি ইনফরমেশন গ্যাদার বা কালেক্ট করতে পারবে সেই বেশি সিকান্দার। কিছু করার নেই ভাই। এবার ল্যাবরেটরি প্রসেস, কি করে হাইড্রোজেনকে ল্যাবরেটরি প্রসেসে প্রডিউস করা হয় এটা জানতে হবে যে ল্যাবরেটরি প্রসেসটা কি। ডাইলুট H2SO4 এর সঙ্গে যদি জিঙ্ক রিয়াকশন করে তাহলে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন রিপ্লেসমেন্ট রিয়াকশন। জিঙ্ক সালফেট হলো হাইড্রোজেনকে লাথি মেরে বার করে দিয়েছে। অনেক প্রশ্ন এখান থেকে, স্যার আপনি ডাইলুট নিলেন কেন H2SO4? বাবুরে, ডাইলুট না নিয়ে যদি কনসেন্ট্রেটেড H2SO4 নেই, কনসেন্ট্রেটেড H2SO4 হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। হাইড্রোজেন প্রডিউস ঠিকই হবে, কিন্তু হাইড্রোজেনকে অক্সিডাইজ করে ওয়াটারে কনভার্ট করে দেবে, হাইড্রোজেন আর পাবি না। হাইড্রোজেন অক্সিডাইজ করা মানে নেসেন্ট অক্সিজেন প্রোভাইড করবে, এটা কনসেন্ট্রেটেড H2SO4 নিলে জলে কনভার্ট করে দেবে, আমরা হাইড্রোজেন পাবো না। তার জন্য ডাইলুট নেওয়া হয়। ডাইলুটটা মানে অক্সিডাইজিং এজেন্ট না। স্যার আমরা যদি এখানে জিঙ্কের বদলে কপার নিতাম হাইড্রোজেন প্রডিউস হতো না। ইন ইলেকট্রোকেমিক্যাল সিরিজ এভাবে থাকে, জিঙ্ক, হাইড্রোজেন, কপার। ইলেকট্রোকেমিক্যাল সিরিজে কপার নিচে রয়েছে, যে উপরে থাকে সেই হাইড্রোজেনকে রিপ্লেসমেন্ট করতে পারে, যে নিচে থাকে সে পারে না। তাই কপার নিলে কি হতো, ডাইলুট H2SO4 প্লাস কপার সালফেট, সালফার ডাই অক্সাইড জল। ব্যালেন্স করতে গেলে দুটো সালফার আছে, না ব্যালেন্স তো হয়নি। এবার হয়েছে বোধহয়। 4 আর 2 6 আর 2 8, 8টা অক্সিজেন, 2 2 যা 4 হাইড্রোজেন, 4 হাইড্রোজেন, দুটো সালফার। হ্যাঁ, এই রিয়াকশনটা তুলনামূলক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ মেটাল দেওয়া হলে সবাই জানে হাইড্রোজেন রিপ্লেসড হবে, প্রডিউস হবে, কিন্তু এই রিয়াকশনে হাইড্রোজেন প্রডিউস হয় না, কারণ হাইড্রোজেন থেকে ডাউন দ্য গ্রুপ কপার ইজ সিচুয়েটেড ইন ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। Agata Madhusudan water is produced and sulfur dioxide also produced in a reaction. বাবুরে, আরেকটা মজার ব্যাপার আছে, এখানে যে জিঙ্কটা নেওয়া হয় এটা ইমপিওর জিঙ্ক, গ্রানুলেটেড অবস্থায় থাকে, সিবড়া। গ্রানুলেটেড মানে সিবড়া, কাগজের মতো টুকরো টুকরো। আর এর মধ্যে ইমপিওর জিঙ্ক থাকে, ইমপিওর। এটা বেশি ইম্পর্ট্যান্ট, কাজে লাগে এটা।
তাই নেওয়া হয়। পিওর জিঙ্ক নয়, ইমপিওর জিঙ্ক, গ্রানুলেটেড জিঙ্ক এইগুলো ইউজ করা হয়। কারণ এই ইমপিউরিটিস থাকার জন্য ওর মধ্যে লোকাল সেল, কেমিক্যাল সেল প্রডিউস হয়, যেখানে ইমপিউরিটিস, যেখানে ইমপিউরিটিস কাজ করে ক্যাথোড হিসাবে। আর জিঙ্কটা হয়ে যায় তখন অ্যানোড। আর H2SO4 ইলেকট্রোলাইটিক সাবস্ট্যান্স, ইলেকট্রোলাইটিক সাবস্ট্যান্স। এবার দেখো, ফলে একটা কেমিক্যাল রিঅ্যাকশন ওর মধ্যে প্রডিউস হয়। H2SO4 ডিসোসিয়েটেড হয়ে যায়, 2H প্লাস SO4 মাইনাস মাইনাস। ক্যাটায়ন ক্যাথোডে যায় আর অ্যানায়ন সবসময় অ্যানোডে যায়। ক্যাথোডে যে কি করে, 2H প্লাস দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে 2H হয়ে যায়। দুটো হাইড্রোজেন অ্যাটমিক অবস্থায় রয়েছে, এইভাবে থাকে না, একসঙ্গে হয়ে H2 হয়ে উড়ে চলে যায়। বলে মা বাবা যখন রাজি না, চল আমরা চলে যাই, 2H হিসাবে থেকে H2 হয়ে যায়। আর SO4 মাইনাস মাইনাস দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে SO4 হয়ে যায়। তার মানে যদি আমাদের ইমপিওর জিঙ্ক না নিতাম, if we don't take impure zinc in a reaction, then a layer of hydrogen is present on the above on the zinc, জিঙ্কের উপর হাইড্রোজেনের একটা লেয়ার পড়ে যেত, ফলে H2SO4 আর রিঅ্যাকশনে আসতে পারতো না। in the middle order the reaction is stopped, মাঝখানে রিঅ্যাকশনটা বন্ধ হয়ে যেত। তাই ইমপিওর জিঙ্ক বা বাজারের জিঙ্ক, মার্কেট জিঙ্ক, গ্রানুলেটেড জিঙ্ক, গ্রানুলেটেড হলে রিঅ্যাকশনটা তাড়াতাড়ি হয়, কারণ ওদের মধ্যে কলিশনটা বেশি হয়, জায়গা বেশি পায়। আচ্ছা, এবার হাইড্রোজেন, জেনারেল হাইড্রোজেন অ্যান্ড নেসেন্ট হাইড্রোজেন। নেসেন্ট হাইড্রোজেনকে এভাবে ডিনোট করা হয়, মানে সবে হয়েছে। আর এটা তো জেনারেল মানে মলিকুলার হাইড্রোজেন, হুইচ ইজ মোর অ্যাক্টিভ অ্যান্ড হয়। অবশ্যই নেসেন্ট হাইড্রোজেন বেশি অ্যাক্টিভ। কেন স্যার? বাবুরে, আমরা জানি কোনো রিঅ্যাকশানে তার অ্যাটম অবস্থা ছাড়া মলিকুল অবস্থায় কেউ রিঅ্যাকশন করতে পারে না। যখন ফার্স্ট বিগিনিং তোমরা অ্যাটম আর মলিকুলের ডিফারেন্ট পড়েছিলে ক্লাস 7-এ, তখন এটা লেখা ছিল। তাই H2কে ফার্দার প্রথমে এই হাইড্রোজেনে কনভার্ট হতে হয়, তার জন্য এনার্জি দরকার হয়। মোর এনার্জি ইজ রিকোয়ার্ড টু চেঞ্জ H2 টু H। H2 থেকে H এ কনভার্ট হতে হলে এনার্জি রিকোয়ার্ড হয়, তার জন্য ও রিঅ্যাকশনটা স্লোয়ার হয়ে যায় বা ধীরে হয়। এনার্জি দরকার হয়, এনার্জি প্রোভাইড করতে হয়, মাঝখানে একটা স্টেপ থেকে এটা হয়, তারপরে রিঅ্যাকশন করে। আর এ তো একদম সরাসরি রিঅ্যাকশন করতে পারে, কারণ ও তো অ্যাটম অবস্থায় রয়েছে। প্রমাণস্বরূপ দেখা যায়, তুমি যদি ফেরিক ক্লোরাইড নাও, FeCl3, এটা ইয়েলো কালার, নেসেন্ট হাইড্রোজেন কালারলেস হয়ে যাবে। এটা FeCl2 ফেরাস ক্লোরাইড হবে আর HCl হয়ে যাবে, কালারলেস এটা হয়ে যাবে। কিন্তু যদি FeCl3 সঙ্গে H2 নাও, তাহলে এটা নো কালারলেস হবে না, কালারলেস রিঅ্যাকশনই হবে না।
এটা কালারলেসই হবে না। এটা হচ্ছে ব্যাপারটা। ওই যে এনার্জি লাগে, কোনো মলিকুল অ্যাটমে কনভার্ট না হয়ে রিয়াকশানে পার্টিসিপেট করতে পারে না, তার জন্য ওকে এনার্জি রিকোয়ার্ড হয়, এনার্জেটিক্যালি ডিসফেভারেবল হয়ে যায়। আমরা অকুলেশন বলা হয় হাইড্রোজেনের। প্লাটিনাম, প্যালাডিয়াম, এই মেটালগুলো হাইড্রোজেনকে অ্যাডজর্পশন করে। অ্যাডজর্পশন মানে আপার সারফেস দ্বারা অ্যাবজর্পশন, এর নাম অকুলেশন। এর নিজের ভলিউমের থেকে 900 টাইমস ভলিউম হাইড্রোজেনকে অকুলেশন করতে পারে, এর নাম মানে অ্যাডজর্পশন করতে পারে, এর নাম অকুলেশন। আমাদের হাইড্রোজেন পড়া মানে শুধু হাইড্রোজেন না, হাইড্রোজেনের ফ্যামিলি আছে। দেখি হাইড্রোজেন ফ্যামিলিতে কারা কারা আছে। হাইড্রোজেনের মধ্যে পড়ে, হাইড্রোজেন নিজে থাকবে, হাইড্রোজেনের অক্সাইড আছে, ওয়াটার আছে, হাইড্রোজেন পারঅক্সাইড আছে। তার মানে হাইড্রোজেন ইজ এ কম্বাইন অফ 3 কন্টেইনার, 3 চ্যাপ্টার। ওয়াটার এটা হাইড্রোজেনের অক্সাইড, আর এটা অক্সিজেনের হাইড্রাইড। হ্যাঁ, ভাই বোন, আমার বোন আর বোনের তো আমি ভাই, তাই হাইড্রোজেনের অক্সাইড হাইড্রোজেন মনোক্সাইড, ডাইহাইড্রোজেন মনোক্সাইড, আর অক্সিজেন ডাইহাইড্রেট। অক্সিজেনের মধ্যে 2টো হাইড্রোজেন রয়েছে। আজকে আমরা মোটামুটি এইটুকুন পড়লাম, পরের দিন আমরা আবার পরেরটা পড়ব। ভালো থেকো, সাবধানে থেকো।